সকাল অনেকক্ষণই শুরু হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, এখন অনেকটাই বেলা হয়ে গেল। মা ছেলে আছি, তাই ভাবছি যে কি রান্না করবো। এই কি রান্না করবো এটা একটা বিরাট বড় প্রশ্ন, যে কি রান্না করবো। অল্প স্বল্প কিছু কিছু আছে, মহা মুশকিলে পড়েছি কি রান্না করবো। ছেলে তো দুধ মুড়ি খায় সকালবেলা উঠে, সেটাই দিয়েছি। আমি একটু ব্রেড চা খেয়েছি, এখন তার টিফিনের বাগায় নেই। এখন দেখি কি রান্নাটা করি, এখন রান্নার দিকে একটু যাবো। তাই আর যা রোদ উঠেছে, ভাবছি চাদরটা দিয়েই দিই, কারণ ঘামের মধ্যে ভেজে তো 2-3 মিনিট বিষয়ে রাখা যায় না। তাই ভাবলাম যে চাদরটা একটু মেশিনে ঢুকি। তো চলো কাজ শুরু করি। দিয়ে দিলাম মেশিনটা, একটু নিজের মতো বুঝে দাও, তারপর দিয়ে একটু সাজ দিয়ে এটাই ইউজ করি, এরিয়ালটাই ইউজ করি। এরিয়ালটা দিলে মেশিনটা ভালো থাকে। সাজ দিয়ে দিলাম, তুমি আমাকে দেওয়া যাবে চাঁদে, আমরা কাজ করি, আমি আমার কাজ করি, আবার দেখা হচ্ছে কত মানুষের সাথে। একটু ফিল্টারে জল পড়ে গেছিল, সেই ফিল্টারের জলটা একটু ফিনাইল দিয়ে দিলাম, মুছে দিই, তাহলে বেশ ভালো পরিষ্কার হবে, জলটা মুছে নেবো। এই টুকটুক করে কাজগুলো এগোচ্ছে আর কি। কাঁচা হয়ে গেল, এবার ছাদ যাই, নেড়ে দিয়ে আসি। মা ছেলে আছি, তাই একটু কচু দিয়ে ডিমের ঝোল করলাম, আর একটাই আলু দিয়েছি, আমার ছেলে যদি আবার নাক তোলে, আমার তো ভীষণ ভালো লাগে কচু দিয়ে ডিমের ঝোল, তাই একটুখানি করলাম। দেখতে পাচ্ছি তোমরা, কচু দিয়ে ডিমের ঝোল করলাম, আর ভাত হয়ে গেছে। আর কালকে পরশু দিন যে করেছিলাম লাউ শাকের চচ্চড়ি, সেটাও একটু আছে, এবেলায় হয়ে যাবে। আর ওবেলায় ওর বাবা ফিরলে দেখি কি বলে চলে, তাহলে সেরকম আবার রান্না করব। তো ঠিক আছে, চলো এবার এটা একটু ফুটে যাও, আমি ওদিকে স্নান টান করি। যারা ভাবি হিসেবে বুঝতে পারলাম ভেসেই যাচ্ছে, ভেসেই যাচ্ছে, ব্যথা তো ও লাগে না, মানে না সবজিটা আমার ভীষণ লাগে, যে কাশিটা একটা মারাত্মক, এই দুদিন ধরে যেন বেশি কাশি। যাই ছেলে একটু ঘুমিয়ে পড়লো, রাত্রে পরে তো তারপরে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ বেরিয়েছে ভেবে এলাম, বেরিয়েছে ভেবে এলাম। রান্নাঘরে ঢুকেছে ডাক্তার, বাড়ির জন্য ডাক্তার, জুনিয়র ডাক্তার, কি আর বেরোবার না, খবর চালিয়ে সে একটু খবর দেখি আর কি। তাই জন্য একটু বন্ধ করে বাইরে বেরিয়ে চলে এলাম, জল খেলাম, আর ভাবলাম সাথে একটু ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। এখন বসে আছি, বাইরেটা এসেছি তো বেশি থেকে, তো সেরকম গরম লাগছে না, তাই এখন ফ্যানটাও আমার বন্ধ, ফ্যানও চালানি। আমাদের দিকে কি মেঘ বৃষ্টি হচ্ছে? এখানে তো মেঘ করে আছে, তার গুমোট গরম, বৃষ্টির কোনো দেখাই নেই। 2-3 দিন হয়ে গেল কোনো রকম বৃষ্টি নেই, প্রখর রোদ। যাই হোক, যা অবস্থা চলছে না কলকাতায়, এদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে সেই একদম লালবাজার যাওয়ার মুখ অব্দি পুরো একদম মানে রাস্তা বন্ধ, গাড়ি ফাড়িতে দূরের কথা, মানুষ যেতে পারছে না, এমন কষ্ট। এদিকে আবার বামেরা মিছিল করেছে আরজি কর যাবে বলে, তো সেই শ্যামবাজারের মুখে দিয়েছে ব্যারিকেড করে, সেই ব্যারিকেড ভাঙার প্রচেষ্টা চলছে। অন্য বছর কত সুন্দর থাকে বলুন তো, এই সময় টুকটাক এক একদিন ছেলেকে আনতে যায় স্কুল থেকে, আর টুকটুক করে নিজেরও আনা হয়। দামি জিনিস না হোক, দুটো ম্যাক্সি, দুটো বারমুডা, এগুলোও তো টুকটুক করে কেনা যায়।
সে উপায় মধ্যবিত্তদের বন্ধ করে দিয়েছে। মানে এমন অশান্ত করে তুলেছে, সত্যি কথাটা বলে দিলে কি খুব খারাপ হতো কি জানি বাবা। আর ভালো লাগছে না। এরা বেশিতে বিরক্ত এত বিয়ে করছে, তার সঙ্গে হচ্ছে মানুষের এত বিলম্ব। যাই হোক, তুমি চা খায়, তারপরে আবার কথা বলতে জল ঠিক আছে, চা খাওয়া দিয়ে দিই। বাচ্চাই একটু খায়, একটু খায়, তারপরে চা নিলাম। চাটা খেয়ে না একটু গলাটা আরাম পাবে, তাড়াতাড়ি ভালো না। তারপর থেকে বলি, আমার ঘরে দেওয়ালে ছবিগুলো দেখতে পাও, একজন বলেছে ছবিগুলো যেটা না আমার কাগজে রাখলাম। ছবিগুলো আমার ছেলেরা, আমার ছেলে তখন ক্লাস 4 বা 5 পড়ে, স্কুলে আর কি। তখন সেই সময় ওর আঁকার টিচার আবার একটা নতুন ধরনের আঁকা শেখালেন। সেই স্টেশনে যে আঙ্গিকে আঁকাগুলো আমরা দেখতে পাই, সেই সাঁওতালি মেয়েরা নাচ করছে, তারপরে দুটো তিনটে মেয়ে পুকুরে স্নান করছে, হ্যাঁ, ঢোল বাজাচ্ছে, যে আঙ্গিকে দেখতে পাই না সেই চৌকো চৌকো করে, সেই আঙ্গিকে আঁকাটা শিখিয়েছিল। তো সেইটা এখন টিচার বলেছে তুই গিয়ে তোর বাড়ির যে দেওয়ালগুলো ঢাকা থাকে দরজার পিছন পিছনে ওই দেওয়ালে আঁকার চেষ্টা করবি। এসে বলে মা আমাকে একটা দেয়াল দেখিয়ে দাও না, একটু দেয়ালে আঁকবো। আমি কেন, আড়াল দেওয়ালে আঁকতে হবে না, দেখতে পাওয়া যায় সেই দেওয়ালেই আঁক, কিন্তু ভালো করে আঁকতে হবে। আর তাও ছোট ছিল, খাটের উপর উঠে তারপর চেয়ারে উঠে সে আমারও সেই সারা দুপুর গরমের ছুটিতে ওই যে ওকে ধরে ধরে চেয়ার যদি চলটল করতে সে আবার ভয় পাচ্ছে সেই করে এঁকেছি। তো আমি ওকে মেজারমেন্ট করে দিতাম, মানে সাদা চক দিয়ে দেওয়ালে হালকা করে বক্সের মতন একটা আয়া করে দিতাম, মানে অত বড় দেওয়ালে ও ঠিক মাপটা বুঝতে পারতো না আর কি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ছোট বাচ্চারা যখন লেখা শেখে আঁকা শেখে তখন ওদেরকে না অনেক বড় জায়গা দিতে হয়, বড় পরিসর দিতে হয়। কারণ যখন আমরা কিছুই জানি না তখন কিভাবে জানবো যে একটা লাইন লিখতে আমার কতটা প্রয়োজন লাগবে, আমি কিছু জানি না। সেই জন্য যদি বড় পরিসরটা দেওয়া হয়, ও নিজের মতো লিখলো বা আঁকলো, তখন মনে হবে যে না আঁকাটা কিরকম, এটা বেড়ে গেছে, ও কোনটা উঠে গেছে, কোনটা নেমে গেছে, আমাকে যা পরিমাপে আঁকতে হবে বা লিখতে হবে। এছাড়াও তাই, হ্যাঁ একটা বড় লেটার হলো একটা ছোট লেটার হলো, তখন সে ঠিক নিজে 5 বারে 1 বার বুঝতে পারবে যে আমার লেটারগুলোকে সমান করতে হবে। তখন অনুযায়ী ঠিক পরিমাণ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাতার পাতা হোক স্লেট হোক। তাই আমার মনে হয় ছোট বাচ্চাদেরকে যখন তারা শিখছে তখন বড় পরিসর দেওয়া উচিত। আমি না ওই মেঝেতে বলতাম কর 4 লেখ 5 লেখ 6 লেখ 10 লেখ 12 লেখ এই করে করে 100 500 অব্দি আমি সেটাকে মেঝেতে লিখছি। আবার আঁকাটাও তাই, একটা হয়তো পাখি নিয়ে করছে না, আমি বলেছি তুই খাতা ছেড়ে দে, পেন্সিল ছেড়ে দে, চক নিয়ে মেঝেতে আঁক, দেখ আঁকাটা যেই হাতে চলে আসবে অমনি খাতাতে আঁকতে পারবি। এইভাবেই আমি বললাম যে ঠিক আছে চল তোকে আমি দেওয়াল দিচ্ছি তুই আঁক। তখন ক্লাস 4-5 পড়ে, তখন লকডাউনে অনেক আগে। আর ভিতর ঘরে শুয়ে সে ঘুমাচ্ছে, পরে দেখাবো একদিন, ওইগুলো সব লকডাউনের ফসল, ওইগুলো লকডাউনে এঁকেছি, তখন ক্লাস 7 পড়তো। আর দেখাই যাবে এই যে এইটা এইটা সেই স্টেশনে আঁকা হয় সেই আঁকা, এটা তো আমি ক্লাস 4 পড়তো। এইটা মিকি মাউস, এগুলো সে ছোট্টবেলায় এঁকেছে। বাড়িতে যদি কাজ করানোর কোনো কথা চলে, লেখাপড়াটা একটু স্টপ হয়ে গেলে বা ও বাইরে চলে গেলে আমি একটু ফ্ল্যাটটা পুরো কাজ করাবো, ওর একটাই চিন্তা আমার আঁকাগুলো চলে যাবে। আমি বলেছি ঠিক আছে দেখ কথা বলি, তাহলে আঁকা যাবে ঠিক আছে মানে। আর এই হচ্ছে আঁকার ইতিহাস।
যে আঁকাটা আমার ছেলেরই আঁকা। ছোটবেলায় এঁকেছে আর কি। এই আর কি তার মনের আনন্দ। তবে আমরাও ছোটবেলায় ঠিক এইভাবেই মানুষ হয়েছি। আমার মা অবসর সময় বলতেন, আহ এগুলো গুছিয়ে রাখো, বইয়ের খাতা গুছিয়ে রাখো, যেগুলো আনন্দদায়ী জিনিস আছে সেগুলো একই জায়গাতে প্লাস্টিক দিচ্ছি মানে ঝুড়ি দিচ্ছে এর মধ্যে তুলে দাও। হ্যাঁ, তারপরে মায়ের সাথে অনেক কাজে হাত দেওয়া, বাড়িতে মানে নতুন বাড়ি হয়েছে যখন আমরা রোজ করে আসি তখন সেই ঘরটার সামনে অনেক ঘাস গজিয়ে যেত আর কি, নতুন নতুন। তো মা তখন বলতো, যাও ঘাসগুলো তুলে নাও, বা ছোটো ছোটো গাঁদার চারা লাগানো, এইসব আর কি বাড়ির কাজেই আমরা দেখতে থাকতাম। ওই শুধু শুধু আড্ডা দেওয়া, শুধু শুধু গল্প করা, এগুলো কোনোদিনই ভালো লাগে না। এখনো তাই, আমার ছেলেটাও তাই, ভীষণ গল্প। পড়াশোনা করতে বললে খুব খুশি, আর বাড়িতে বসে যা কিছু করতে বলবো তাকে কোনো রকম চাপ না। এই আর কি। তো আঁকাও সেভেন ক্লাস হয়ে গেছে, আমি আগে একটা ভিডিওতে বলেছি, সেভেন ক্লাস হয়ে গেছে, আঁকাতে চাচ্ছিলাম। এরপর চাটা চাটা এবার একটু ঠান্ডা হয়েছে, খাই, তারপরে আবার তৈরি তৈরি দেবো, তারপরে আবার তৈরি আসছি পরে। এখন বসালাম একটু চা, মিষ্টি টিষ্টিগুলো সব ফ্রিজে ভরে দিলাম, পুষ্করা মিষ্টি, পুষ্করা গেলেই পাউরুটিতে গেলেই মিষ্টিটা। ওখানকার মিষ্টির একটা আলাদা স্বাদ, কলকাতার মিষ্টি এত ভালো স্বাদ নেই। গেলেই এক প্যাকেট করে নিয়ে আসি, মনে হয় কালাকালি এনেছে, এখন খুললাম না, ফ্রিজে ভরে দিলাম আর চাটা বসালাম। চলো, আমার রাত 9টা মতো বাজে। সারাদিন ঘুরে ঘাড়ে এসছে এখন ব্যানার্জি, আর ছেলে তো রাতে ভাত হলে ভালোই হয়, তাই বললো ভাত খাবে। তো আমি বলেছি যে চিকেন যদি পায় তাহলে তোমাদের দুজনকে চিকেন করে দেবো, আমি খাই না, তাই আমার নয় দুটো রুটি করে নেব, দুধ আছে। তো এখন দেখি কি আনে কি করি, আর আনার পরে করতে হবে সে আবার হুড়োহুড়ি লেগে যাবে। তাই আজকের দিনটা মানে এই রাত্রি 9টার সময় তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিলাম। ভালো থেকো সবাই, আর অবশ্যই অবশ্যই একটা নতুন দিন সবার যেন ভালো করে শুরু হয় এই কামনা করি, আশা রাখি। তো আজকের মতো টাটা।